বয়স 18 না পেরোতেই হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে তা ভাবেনি মহুয়া। নিজের বাবাকে ভীষণ ভয় পায় সে। পেছনে যতই সাহস দম্ভ দেখাক না কেন, বাবার সামনে আসলেই সব ফুস। তেমনি তার বাবা যখন হুট করে তার বিয়ে ঠিক করে ফেললেও মহুয়া দ্বিমত করার সুযোগও পায়নি। অনেকটা অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। খুব ছোটবেলায় মা মারা গিয়েছিল তার। তারপর থেকেই তার বাবার এমন কঠিন মানুষ হয়ে গেছেন। কারো কথার গুরুত্ব দিত না। বিয়ের কার্যক্রম শেষ হতেই খাওয়ার ধুম পড়ে গেল। আজ এমন অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে যাদের মহুয়া তাদের বাড়ির সীমানায় কখনো দেখেনি। দেখবেই বা কি করে? বাবা তাকে যেরকম শাসনে রাখে, তাতে আশেপাশে দেখার সুযোগ আছে নাকি? স্কুলে পড়াকালীন সময়ে যখন স্কুল থেকে ট্যুরে নিয়ে যেত ফারিয়া, তখন বাসায় বইয়ে মুখ গুজে থাকতো। ছোটবেলা থেকেই তাকে একটা কথায় মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা হলো পড়াশোনা ছাড়া জীবনের কোনো গতি নেই। নিজের বাবার বলা এই গুরু গম্ভীর লাইনকেই সে পুরোপুরি মেনে চলতো, যার ফলে বাহিরের জগৎ সম্পর্কে তার তেমন একটা জ্ঞান নেই। যা আছে তা শুধু বইয়ের মুখস্থ বিদ্যার মধ্যেই সীমাবদ্ধ। বিদায়ের সময় আসার আগে থেকেই মহুয়া কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হওয়া, এখন সেই বাড়ি তাকে ছেড়ে যেতে হবে। ভাবলেই হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে। মহুয়ার চাচি তাকে ধরে তার বাবার কাছে নিয়ে গেল। তিনি আলাদা একটা বাসার রুমে বসেছিলেন। মহুয়া রুমে ঢুকেই তার বুকে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে লাগলো। মহুয়ার বাবা মোর্শেদ চৌধুরী চুপসানো মুখে বসে আছেন। মহুয়া চলে গেলে তার বাড়ি পুরো খালি হয়ে যাবে। মেয়েটা সব সময় পুরো বাড়িটা মাতিয়ে রাখতো। সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়াতো। আবার মাঝে মাঝে এটা সেটা নিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো। এখন থেকে বাড়িটা পুরো থমথমে হয়ে যাবে। ভাবতেই তার চোখে পানি এসে ভিড় করলো। মহুয়া এখনো মুখ না তুলে তার কাঁধে মুখ গুজে কেঁদেই যাচ্ছে। মোর্শেদ চৌধুরী নিজেকে শক্ত করে তাকে উঠালেন। মহুয়াকে দেখে এখন যে কোনো মানুষ মনে করবে তাকে কেউ মেরে এভাবে চোখ মুখ লাল করে দিয়েছে। টিস্যু দিয়ে মহুয়ার চোখ মুছিয়ে দিতে দিতে মোর্শেদ চৌধুরী তাকে বললেন, এভাবে কেউ কান্নাকাটি করে সুচি? আমি আসবো আবার তোমায় দেখতে। মহুয়া কান্নারত স্বরে বলল, আমি জানি তুমি আর আসবে না। তুমি বিদেশে চলে যাবে, তার জন্য পাসপোর্টও বানিয়েছো। আমি লুকিয়ে তোমার রুমে গিয়ে দেখেছি। মোর্শেদ চৌধুরী থমকে গেলেন। মহুয়া চলে যাওয়ার পর বাড়িটা খালি খালি লাগবে দেখে তিনি ভেবেছিলেন বিদেশে গিয়ে এবার বিজনেসটা সামলাবেন। কিন্তু মহুয়া যে এভাবে টের পেয়ে যাবে তা ভাবেননি তিনি। মহুয়া কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। বাবার উপরে অভিমান হয়েছে তার। মোর্শেদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পিছু পিছু গেলেন। বাসার এক কোনায় দাঁড়িয়ে মুখ চেপে ধরে কাঁদছে মহুয়া। বাবার বিদেশ চলে যাওয়ার খবর শোনার পর থেকেই তার ভীষণ কষ্ট হচ্ছে। বারবার ভয় হচ্ছে এই ভেবেই, বাবাও যদি তার মায়ের মতো না ফিরে আসে, তাহলে তো সে একা হয়ে যাবে। মোর্শেদ চৌধুরী মহুয়াকে জোর করে গাড়ির কাছে নিয়ে গেলেন। কান্নায় মহুয়ার সব ঝাপসা দেখছে। ঘোরের মাঝে ঝাপসা চোখে দেখতে পেল তার বাবা তার হাতটা অন্য কোনো পুরুষালী হাতের মুঠোতে ভরে দিচ্ছে। শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল সে। মহুয়ার মাথায় হাত বুলিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দিলেন তিনি। মহুয়া চোখ পিটপিট করে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে নিজের বাড়িটা দেখার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে অনুভব করলো তাকে কেউ টেনে গাড়ির ভেতরে নিয়ে আসছে। এভাবে কেউ গাড়ির বাহিরে মাথা বের করে রাখে? কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কি হতো বলুন তো? গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে কেঁপে উঠল মহুয়া। সে বুঝতে পারলো এই লোকটির সাথেই হয়তো বা তার বিয়ে হয়েছে। কাপা কাপা স্বরে সরি বলে গাড়ির দরজার সাথে লেপ্টে বসে রইল সে। পাশে বসে থাকা লোকটির দিকে ভুলেও ফিরে তাকালো না। শিল্পী খাতুনের একমাত্র ছেলে আদনানের বিয়ে হয়েছে। তিনি বেশ ব্যস্ত এদিক ওদিক সামলাতে। একবার রান্নাঘরে যান, আবার ফিরে আসেন। চারপাশে চোখ বুলিয়ে আবার দৌড়িয়ে রান্নাঘরে যান। বিয়ের অনুষ্ঠান থেকে তিনি তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছেন সব গোছগাছের জন্য। আদনানের বাবা গলার আওয়াজ আর বাহিরে চেঁচামেচি শুনে তিনি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন। মহুয়া গুটি গুটি হয়ে মাথা নুয়ে সোফায় বসে আছে। বাসার সামনে গাড়ি আসার পর কয়েকজন মেয়ে দৌড়ে এসে তাকে ধরে নামিয়েছে। ভারী সাজের কারণে সে কাহিল হয়ে আছে। মিনিট খানেক পরেই একজন মহিলা এসে তাকে ভিড় চেঁচামেচি থেকে দূরে নিয়ে সোফায় নিয়ে বসালেন। মহুয়া মাথা তুলে তাকালে শিল্পী খাতুন মৃদু হেসে বললেন, আমাকে চিনতে পেরেছো মা? মহুয়া মুখটা মনে করার চেষ্টা করে দেখলো। বিয়েতে আর তাদের বাড়িতে দেখেছিল 2-3 বার। এত ভিড়ে তার সাথে তেমন একটা কথাও হয়নি। মহিলার কথা শুনে মনে হচ্ছে তিনি ছেলের মা। আড়ষ্ট ভঙ্গিতে উপর নিচ মাথা নাড়ালো সে।
শিল্পী খাতুন মহুয়ার ভয়ার্ত মুখ দেখে হাসলেন। এসে বললেন, আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই মা, আমিও তো তোমার মায়ের মতোই। কয়েকটা নিয়ম কানুন পালন করে তাকে ভেতরে পাঠিয়ে দিলেন তিনি। জড়সড় হয়ে একটা ঘরে বসে আছে মহুয়া। শাড়ির ভার সারাদিনের ঝড়ে তার ভীষণ ক্লান্ত লাগছে। বড় একটা হাই তুলতেই কেউ বলে উঠল, আপনার তো মনে হয় ঘুম পেয়েছে, আপনি বরং ফ্রেশ হয়ে নিন। হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো মহুয়া। তাকে এভাবে উঠতে দেখে কিঞ্চিত অবাক হলো আদনান। হেই, ডোন্ট প্যানিক, আপনার অসুবিধা কিংবা অস্বস্তি হলে আমি বারান্দায় যাচ্ছি। আপনি স্বাভাবিক হয়ে ফ্রেশ হন, তারপর না হয় আমরা কথা বলবো, কেমন? মহুয়া মাথা নাড়ে। আদনান বারান্দায় চলে গেলে ধীরে ধীরে গয়নাগুলো খুলে একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে যায়। কিছু সময় পর মাথা মুছতে মুছতে বের হয়। নিজে তো ফ্রেশ হয়েছে, এবার আদনানকে ডাকা উচিত। কিছুক্ষণ ইতস্তত করে বারান্দায় গিয়ে নিচু স্বরে বলল, আপনি এখন ফ্রেশ হতে পারেন। আদনান বারান্দায় বসে মোবাইল দেখছিল। মহুয়ার ডাকে মুখ তুলে তাকালো, হাসি মুখে বলল, ও আপনার হয়ে গেছে, তাহলে আপনি এখানে বসে একটু রিল্যাক্স করুন। এতক্ষণ মানুষের ভিড়ে নিশ্চয়ই অস্বস্তিতে ছিলেন, এখন একটু শান্তিতে নিজের মতো থাকুন। আর কোনো কিছুর প্রয়োজন হলে নিতে হেজিটেট ফিল করবেন না। মহুয়া মাথা নেড়ে সায় দিল। আদনান চলে গেলে বারান্দাটার ভালো করে লক্ষ্য করলো সে। অনেক বড় বারান্দা, একপাশে গাছপালা দিয়ে পরিপূর্ণ, আর এক পাশে ছোট দুইটা সোফার মতো বসার জায়গা, আর এক জায়গায় দোলনা। এখান থেকে সামনের গাছগাছালির ভিউটা অসাধারণ। রাতের আকাশটাও বেশ পরিষ্কার দেখা যায়। দোলনাটায় গিয়ে ধীরে সুস্থে ভয়ে ভয়ে বসলো সে। রাতের আকাশে বৃষ্টি নেমেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দে চারিদিকটা মোহময়ী লাগছে। বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে যেন গাছগুলো আরো সজীব হয়ে উঠেছে। মহুয়া দোলনায় বসে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে খেলতে বেশ মজাই লাগছে তার। আদনানের আসার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ভেজা হাতটা শাড়িতে মুছে ফেললো সে। আদনান বারান্দায় ঢুকেই মহুয়াকে এমন রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। মেয়েটা প্রতিনিয়ত তাকে অবাক করে দিচ্ছে। এভাবে ঠান্ডার মতো বসে আছেন যে, ঠান্ডা লাগছে না? মহুয়া নড়ে চড়ে বসলো, ধীর কণ্ঠে বলল, না, তেমন একটা ঠান্ডা লাগছে না। আচ্ছা, তাহলে এখানেই বসা যাক। আদনান পাশে থাকা সোফাগুলোর একটাতে বসলো, গলা ঝেড়ে বলা শুরু করলো, বিয়েটা একেবারে হুট করে হয়ে গেছে, বলা যায় অনেকটা তাড়াহুড়ার মাঝেই। তাই আমার কিংবা আপনার তেমন কোনো কথাবার্তা কিংবা দেখা সাক্ষাৎও হয়নি। মানে দাঁড়ায় এটাই আমাদের প্রথম দেখা। তাই হয়তো আপনি বেশ আনইজি ফিল করছেন। প্লিজ বি ইজি, এটা এখন থেকে আপনারও বাড়ি। আপনি নিজের খুশি মতো যা খুশি করতে পারেন, কেউ কিছুই বলবে না। তবে উল্টোপাল্টা কাজ, মানে ধরুন এমন কোনো কাজ যাতে আপনার ক্ষতি হবে, সেরকম কিছু করলে কিন্তু আমি আর আম্মু দুজনেই খুব বকবো। অ্যান্ড ক্যান উই বি ফ্রেন্ডস? মহুয়ার দিকে হাত বাড়িয়ে জিজ্ঞেস করলো আদনান। ইতস্তত করে মহুয়া আদনানের হাত হালকা ছুঁয়ে বলল, ইয়া শিওর। আদনান মুচকি হেসে বলল, আমরা যেহেতু, তাহলে আমি কি আপনার সম্পর্কে কিছু জানতে পারি? সত্যি কথাই বলছি, আমি আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না। আম্মু বলেছিল কিন্তু আমার মনে নেই। মহুয়া আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, আমার পুরো নাম মহুয়া চৌধুরী। বাবাই আমার নামটা রাখেন। আমার জন্মের ঠিক 2 বছর পরেই আমার মা মারা যায়। তাই মায়ের সাথে তেমন কোনো বিশেষ স্মৃতি আমার নেই। তার চেহারাও খুব একটা মনে নেই, তবে ছবিতে দেখেছি বহুবার। মা মারা যাওয়ার পরে 3 বছর আমি দাদির কাছে মানুষ হয়েছিলাম। তারপর আমার যখন 5 বছর, তখন আমার দাদি হার্ট অ্যাটাক করে মারা যান। তারপর থেকেই আমি একা, বাসার মোট 4টা সার্ভেন্ট ছিল আমার দেখাশোনার জন্য। এত সার্ভেন্ট, এত খেলনা, এত আয়োজন আমাকে ঘিরে, কিন্তু সেসবে আমার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। বাবা সকালে অফিসে চলে যেতেন, ফিরতেন রাত করে। আমি ততক্ষণে ঘুমিয়েই যেতাম। তাই বাবার সাথে এক বাড়িতে থাকলেও দেখা সাক্ষাৎ কথা বলা খুবই কম ছিল। বাড়িতে কোনো আত্মীয় স্বজনও আসতো না তেমন। বয়স 6 হলে আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। স্কুলে যখন সবাই বন্ধুদের সাথে মিশতো, তখন আমি বেঞ্চের এক কোণে বসে থাকতাম। নিজে থেকে গিয়েও যে কারোর সাথে কথা বলতে হয় তা আমি জানতাম না। এখন জানি, কিন্তু পারি না। আদনান মহুয়াকে থামিয়ে বলে উঠল, তা আপনার সাথে কথা বলেই বুঝতে পেরেছি। মহুয়া মৃদু হেসে আবারও বলা শুরু করলো, বইয়ের বাহিরে আমার নিজের কোনো আলাদা জগৎ নেই। বাবা পরীক্ষার খারাপ করা চাইতেন না, তাই কখনো পড়াশোনার চেয়ে বেশি গুরুত্ব কোনো কিছুতেই দেয়নি। এর বাহিরে আমার কোনো গল্প নেই, পরিবার, অনুষ্ঠান, আনন্দ, এসবের কোনো কিছুই আমি কখনো উপভোগ করিনি।
কথা শেষ করে নিজের চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে ফেললো মহুয়া। আদনান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে বিভিন্ন অনুষ্ঠানগুলো, মানে ঈদের সময় কি করতেন? মহুয়া মলিন হেসে বলল, পরিবারহীন মানুষের আবার ঈদ হয় নাকি? ওই দিন বাড়িতে খালি ভালো রান্না হতো, এর বেশি কিছুই না, কারণ বাবা বাইরে বের হতে দিতেন না। মহুয়া আগের কথা মনে করে আর কান্না করতে চায় না, কিন্তু সেসব কথা মনে হলে কান্না আসে, কোনোভাবে আটকাতে পারে না। আজও তাই হলো, ফুপিয়ে কেঁদে উঠল সে। আদনান মহুয়ার কান্না শুনে হতভম্ব হয়ে রইল। ধীর পায়ে উঠে তার মাথায় হাত বোলাতে থাকলো। মহুয়া নাক টেনে কাঁদছিল, মাথায় কারো হাতে স্পর্শ পেয়ে থমকে দাঁড়ালো। এটাই এটাই তো সে চেয়েছিল, কেউ তার দুঃসময় এভাবেই পাশে থাকুক, তাকে সান্ত্বনা দিক, কিন্তু কখনো কাউকে পায়নি। আজ আদনানের এমন কাজে তার অন্যরকম অনুভূতি হচ্ছে, ভালো লাগার অনুভূতি। আদনান মনে মনে প্রতিজ্ঞা করলো, আপনাকে আমি আর কষ্ট পেতে দেব না মহুয়া। সকালে সূর্যের আলো মুখের উপরে পড়তেই ঘুমটা ভেঙে গেল মহুয়ার। কাল রাতে তার ভালোই ঘুম হয়েছে, হওয়ারই কথা, কান্নার পর তো ঘুম ভালোই হয়। জানালার পর্দা হালকা ফাঁক করে দেখলো সকাল এখনো পুরোপুরি হয়নি। চট করে হাত মুখ ধুয়ে নামাজটা পড়ে ফেললো সে। কাল রাতে কান্না যখন থামাতে পারছিল না, আদনান তাকে বকে ধমকে কান্না বন্ধ করে শুইয়ে দিয়েছে। আদনানের ভয়ে মহুয়ার কোনো উচ্চ বাক্য করতে পারেনি। নামাজ পড়া শেষ করে মহুয়া বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। নতুন বউ হিসেবে এমন করা উচিত না, কিন্তু নিজের কৌতূহল দমাতে পারছে না। রান্নাঘরের সামনে আসতেই দেখলো দুইজন মহিলা কাজ করছে। মহুয়া হাসি মুখে তাদের দিকে এগিয়ে গেল। তাদের সাথে অনেকটা জোরাজুরি করে সে সকালের নাস্তাটা বানালো। আগে যখন সে বাড়িতে একা থাকতো, প্রায় নিত্য নতুন রেসিপি ট্রাই করতো। সেই ধারাবাহিকতায় তার মোটামুটি সব রান্নাই জানা। খাবারগুলো সব টেবিলে সাজিয়ে দিয়ে রুমে ঢুকে বিছানায় বসলো সে। মাথার ঘোমটা ফেলতেই আদনান ঘুম ঘুম স্বরে তার হাত হালকা করে জড়িয়ে ধরে বলল, আপনি কোথায় ছিলেন মহুয়া? আমি আপনাকে ঘুম থেকে উঠে পেলাম না কেন? মহুয়া হতভম্ব হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। হাত ছাড়ানোর জন্য একটু ছটফট করলে আদনান হাতটা আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার, উত্তর দিচ্ছেন না যে? আপনি কোথায় ছিলেন? মহুয়া লজ্জায় গুটিসুটি হয়ে নিচু স্বরে উত্তর দিল, আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, কোনো কাজ ছিল না তো তাই। মহুয়া ভেবেছিল তার এমন কাজে আদনান রেগে যাবে। ভীত চোখে তার দিকে তাকাতেই আদনান হেসে বলে, বাড়ি পছন্দ হয়েছে? মহুয়া নিজেও হেসে মাথা নাড়ালো। আদনান মহুয়ার হাত ছেড়ে উঠে বসে আর মোড়া ভেঙে জিজ্ঞেস করলো, আপনার কি বাড়ির জন্য মন খারাপ লাগছে? মহুয়ার মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। ছলছল চোখে আদনানের দিকে তাকিয়ে বলল, না, আমার মন খারাপ করছে না, আমি এই বাড়িতেই ভালো আছি, আর কখনো ওই বাড়িতে আমি যাব না, যাব না, যাব না। আদনান মহুয়ার দিকে অবাক হয়ে তাকালো। মহুয়া চোখ নামিয়ে নিল। চলে যেতে নিলে আদনান হাত ধরে আটকে বলল, আমরা না ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছে কিছু লুকাতে হয় না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কিছু লুকোচ্ছেন। ধুমধাম মনের কথাটা বলে দিন তো। মহুয়া ধুমধাম কথাটা শুনে হেসে দিল। তারপর আবার নাক টেনে বলল, বাবার কাছে আমি আর যাব না। তিনি আমাকে না জানিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। আমি জানি তিনি একবার চলে গেলে আর ফিরবে না, তাই আমিও আর ওনার কাছে যাব না। আদনান অবাক হয়ে বলল, সত্যি কি আঙ্কেল, মানে বাবা চলে যাবে? আপনি শিওর? আমি একেবারে শিওর, বাবা তো টিকিটও কেটে ফেলেছে। আগামী মাসের 1 জানুয়ারি ফ্লাইট। আমি বাবার ঘরে লুকিয়ে গিয়ে দেখে ফেলেছি। মহুয়া অভিমানী স্বরে কথাগুলো বলল। আদনান চিন্তায় পড়ে গেল। মোর্শেদ চৌধুরী চলে গেলে মহুয়া আবারও একা হয়ে যাবে। ঠিক একা নয়, কারণ তার সাথে তো এখন তার নতুন পরিবার সব সময়ই থাকবে, কিন্তু তার নিজের পরিবারের কথা কোনো না কোনো ভাবে মনে পড়বেই। আদনান দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আমি দেখছি ব্যাপারটা, আপনি নিচে যান, আম্মুর সাথে কথা বলুন, ভালো লাগবে। মহুয়া সায় জানিয়ে নিচে চলে গেল। মহুয়া চলে যেতে আদনানের ফোনে কল আসলো। আদনান রিসিভ করে বলল, আমার ফ্লাইটটা ক্যান্সেল করো, আমি পরে আসবো, তারিখ ঠিক জানি না। মহুয়া রুম থেকে বের হয়ে চোখে মুখে দুইবার পানির ঝাপটা দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে কেঁদে দিল। পরিবার থেকেও পরিবারহীনের মতো বেঁচে থাকার মতো কষ্ট কি আর আছে? জোরে একটা শ্বাস নিয়ে চোখটা আর একবার ধুয়ে নিয়ে মুখে একটা হাসি টেনে ড্রয়িং রুমের দিকে এগোলো। শিল্পী খাতুন ড্রয়িং রুমে এসে পুরো টেবিল ভর্তি এত খাবার দেখে চমকে গেলেন। সার্ভেন্টদের ডেকে ডাকতেই তারা সরাসরি বলে দিল তারা কিছুই করেনি, সব মহুয়া করেছে। তখনই মহুয়া সেখানে এসে উপস্থিত হলো।
সার্ভেন্টদের ইশারায় কোনো কিছু বলতে নিষেধ করলেই শিল্পী খাতুন তার দিকে ফিরে তাকান। মহুয়া চুপচাপ মাথা নিচু করে ফেলে। শিল্পী খাতুন হেসে তার দিকে ফিরে তাকান। মহুয়াকে কাছে ডাকলে সে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে যায়। চোখ মুখ বাচ্চাদের মতো কুঁচকে রেখেছে দেখে শিল্পী খাতুন হেসে ফেলেন। তার হাসির শব্দ শুনে মহুয়া আস্তে আস্তে চোখ খুলল। শিল্পী খাতুন হেসে বলেন, আমাকে না বলে এত কিছু করা হয়ে গেছে। বাবা, তা আম্মা কাজ করতে গিয়ে আপনি কোনো ব্যথা পাননি তো? মহুয়া মাথা নেড়ে বলল, না আন্টি, আমি কোনো ব্যথা পাইনি, একদম ফিট অ্যান্ড ফাইন আছি। শিল্পী খাতুন মহুয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, ব্যথা পাননি তা বুঝলাম, কিন্তু আপনি আমাকে আন্টি রাখছেন কি জন্য? আমাকে কি আম্মু হিসেবে পছন্দ হয়নি? মহুয়া ব্যস্ত হয়ে বলল, আরে না না আন্টি, উপ সরি আম্মু, আসলে কোনোদিন কাউকে আম্মু ডাকিনি তো তাই। মহুয়া মুখ ছোট করে মাথা নিচু করে রইল। শিল্পী খাতুন জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে মুখে হাসি টেনে বলল, আগে বলনি তো কি হয়েছে, এখন থেকে আমিই তোর আম্মু। আমাকে আম্মু ছাড়া অন্য কিছু ডাকলে আমি কিন্তু খুব রাগ করব, হুম? মহুয়া হাসি মুখে মাথা নাড়ালো। শিল্পী খাতুন তাকে বাহিরে নিয়ে গিয়ে নিজের করা বাগান দেখাতে লাগলেন। আদনান হাত মুখ ধুয়ে বের হয়ে বারান্দায় যেতেই দেখলো মহুয়া আর শিল্পী খাতুন কোনো একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে। আদনান বিস্মিত হয়ে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলো তার জীবনের প্রথম ও দ্বিতীয় নারীটিকে। অন্যান্য দিনের চেয়ে আজকে মহুয়াদের বাসার পরিবেশটা বেশ ভিন্ন। কিছু আত্মীয় ছিল, তারাও সকাল সকাল উঠে চলে গেছে। বাড়িটা এখন একেবারেই ফাঁকা। মহুয়া নেই বলে অনেক সার্ভেন্ট বিদায় করে দিয়েছেন। মহুয়ার বাবা মোর্শেদ চৌধুরী, হাতে গোনা দুই একজন আছে, তারাও নিজেদের মতো ব্যস্ত। মহুয়ার ঘরটায় বসে আছে মোর্শেদ চৌধুরী। তার একমাত্র মেয়ে এবং একমাত্র আপনজন আজ তাকে ছেড়ে চলে গেছে। মেয়েকে ভালোবাসলেও তার প্রকাশ বিন্দু মাত্র করেনি। স্ত্রী শোকে এতটাই পাথর হয়ে গেছিলেন, নিজের মন মর্জি ছাড়া কারো কথা শুনতেন না। সব সময় নিজের মতো অফিস সামলিয়েছেন, বাহিরে কাজ করেছেন। মহুয়ার জন্য অনেকগুলো সার্ভেন্ট আর টাকা খরচ করে তিনি মনে করেছেন তার দায়িত্ব শেষ। কিন্তু আজ তার কেমন যেন অনুতপ্ততা কাজ করছে, যার কোনো মূল্য নেই। মহুয়ার পড়ার টেবিলের দিকে চোখ যেতেই দেখলেন কালো রঙের কাগজে মোড়া একটি মোটা ডায়েরি। কৌতূহলী হয়ে ডায়েরিটা তুলে নিতেই ভেতর থেকে একটা অতি পুরনো কাগজ বের হয়ে এলো। কাগজে গুটি গুটি অক্ষরে লেখা, আচ্ছা, বাবা কি আমাকে ভালোবাসে না? সবার বাবা তাদের কত ভালোবাসে, স্কুলে নিয়ে যায়, আর আমার বাবা তো আমার সাথে কথাই বলে না ঠিক মতো। বাবা শুধু আমাকে খেলনা কিনে দেয়, আমি তো এত খেলনা চাই না। আমি চাই প্রতিদিন বিকেলে বাবার সাথে পার্কে ঘুরতে যেতে। আমি চাই বাবা আমাকে প্রতিদিন একবার খাইয়ে দেবে, আমাকে স্কুলে নিয়ে যাবে, তাহলে আমিও আমার সব ফ্রেন্ডদের দেখিয়ে দিতে পারবো আমার বাবাও আমাকে অনেক আদর করে। কিন্তু বাবা তো এসবের কিছুই করে না। আমার অনেক কান্না পায় বন্ধুদের মুখে বাবাকে নিয়ে এসব কথা শুনতে। খুব খারাপ লাগে। আমি কতদিন রাতে ঘুমানোর আগে কান্না করি, কিন্তু বাবা তো কিছুই জানে না। একদিন আমি অনেক ভালো রেজাল্ট করে একটা চাকরি করব, তারপর অনেক টাকা হবে, তখন নিশ্চয়ই বাবা আমায় ভালোবাসবে। মহুয়া চৌধুরী 7 বছর বয়সী। মহুয়ার এমন লেখা আর আবদার দেখে পাথর বনে গেলেন মোর্শেদ চৌধুরী। তার অবহেলার ফল মেয়েটার শৈশব নষ্টের কারণ। তিনি যদি মহুয়ার দিকে আরেকটু নজর দিতেন তাহলে এমন কিছুই হতো না। টাকা দিয়ে নাকি মহুয়া ভালোবাসা কিনবে, তাও আবার নিজের বাবার ভালোবাসা। খাবার টেবিল জুড়ে এত খাবার দেখে অবাক হয়ে গেল আদনান। চেয়ার টেনে বসতে বসতে শিল্পী খাতুনকে জিজ্ঞেস করলো, এত খাবার কে রান্না করলো মা? তুমি উঠে করেছো নাকি? তোমার না কোমর ব্যথা, এত কিছু করতে গেলে কেন? শিল্পী খাতুন আদনানকে থামিয়ে বলে ওঠেন, আরে বাবা থাম, এসব আমি করিনি, যা করার সব মহুয়াই করেছে সকাল সকাল উঠে। আমিও তোর মতোই অবাক হয়েছিলাম এসব দেখে। আদনান মহুয়ার দিকে এক পলক তাকালো। তার মানে মেয়েটা তাকে মিথ্যা বলেছে, সারা সকাল সে এসব কাজ করেছে আর আদনানকে বলেছে সে বাড়ি ঘুরেছে। মহুয়া মাথা নিচু করে দাঁত কামড়াচ্ছে। শিল্পী খাতুন তো আদনানকে সত্য কথা বলে দিল। আদনান এবার নিশ্চয়ই রাগ করবে। খাওয়া শেষ করে আদনান রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। কিছুক্ষণ পরই মহুয়া আঁচলে হাত মুছতে মুছতে রুমে ঢুকলো। আদনান চোখ তুলে একবার মহুয়াকে দেখে আবার কাজে মন দিল। মহুয়া উসখুস করতে লাগলো। আদনান তাকে এমন করতে দেখে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? এমন করছেন কেন? মহুয়া মাথা নিচু করে বলল, আপনি কি আমার উপরে রাগ করেছেন? আদনান ভ্রু কুঁচকে বলল, আমি কি কারণে আপনার উপরে রাগ করব? মহুয়া আবারও নিচু স্বরে বলল, ওই যে বাড়ি ঘোড়ার ব্যাপারে নিয়ে মিথ্যা বললাম। আদনান এবার আসল ব্যাপারটা বুঝতে পারলো। হেসে বলল, আরে রাগ করিনি,
আপনার বাড়ি, আপনি যা খুশি তাই করবেন। মহুয়া এবার ইতস্তত করে বলল, আচ্ছা আমি কি একবার আমার বাড়িতে যেতে পারি? আদনান ব্যঙ্গ করে বলল, কে যেন বলেছিল সে কখনোই ওই বাড়িতে যাবে না। মহুয়া অদ্ভুতভাবে লজ্জা পেল, তার গালগুলো লাল হয়ে উঠতে লাগলো। কোনো মতে কথা এড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আদনান পেছন থেকে অবাক হয়ে তাকিয়ে রইল। আজব তো, মেয়েটা লজ্জা পেল কেন? শিল্পী খাতুনের সাথে বসে বসে আদনানের ছোটবেলার ছবি দেখছিল মহুয়া। একটা ছবিতে আদনান পুরো গায়ে পাউডার মেখে ভূত সেজে দাঁড়িয়ে আছে। ছবিটা দেখে মহুয়া হেসে দিল। শিল্পী খাতুন বলতে লাগলেন, আরে জানিস না তো ছেলেটা কিরকম দুষ্টু ছিল। আমি তাকে গোসল করিয়ে বিছানায় বসিয়ে রেখেছিলাম। সামনে পাউডারের কোটা ছিল। ও মা, আমি এসে দেখি সাহেব পুরো পাউডার দিয়ে গোসল করে ফেলেছে। ছোটবেলায় আমার হাড় মাংস জ্বালিয়ে খেয়েছে। শিল্পী খাতুনের কথা শুনে খিলখিল করে হেসে দিল মহুয়া। আদনান নিজের মায়ের রুমের দিকে আসছিল। হাসির আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো। মহুয়া মুখে হাত দিয়ে হেসে যাচ্ছে। তার লম্বা চুলগুলো ফ্লোর ছুঁই ছুঁই। আদনান দরজায় ঠক ঠক শব্দ করে ভেতরে ঢুকলো। আদনানকে দেখে আবারও হাসি পেয়ে গেল মহুয়ার। কে বলবে এই ছেলে ছোটবেলায় এত দুষ্টু ছিল? মহুয়া মিটিমিটি হাসতে লাগলো আদনানকে দেখে। আদনান সে হাসির রহস্য উদ্ধার করতে পারলো না। মায়ের হাতে অ্যালবাম দেখে খানিকটা আন্দাজ করতে পারলো কি হয়েছে। ধীর পায়ে মায়ের পাশে বসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি নিয়ে হাসাহাসি হচ্ছে? শিল্পী খাতুন হাসি থামিয়ে বললেন, তোর ছবি দেখাচ্ছিলাম মহুয়াকে। আদনান একবার অ্যালবামে উকি দিয়ে দেখলো নিজের ছবিটা। বুঝলো মহুয়া কেন হাসছিল। তারপর মুখ ফুলিয়ে মায়ের দিকে তাকালো। মহুয়া আবারও খিলখিলিয়ে হেসে দিল। শিল্পী খাতুন এবার বললেন, আদনান, মহুয়াকে একটু ওর বাড়িতে নিয়ে যেত। মেয়েটা তার বাবার সাথে দেখা করে আসুক। রিসেপশন তো আরো 3 দিন পর। আদনান মায়ের কথা শুনে মহুয়ার দিকে তাকালো। সে উৎফুল্ল চোখে তার দিকে তাকিয়ে আছে। আদনান মাথা নেড়ে হ্যাঁ জানাতেই মহুয়ার মুখে হাসি খেলে গেল। শিল্পী খাতুন বললেন, বেশ, তবে দুজনেই রেডি হয়ে নাও। মহুয়া, তুমিও যাও, কোনো প্রয়োজনীয় জিনিস ফেলে আসলে নিয়ে এসো। মহুয়া হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আদনান মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। শিল্পী খাতুন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, টায়ার্ড? আজকেও নিশ্চয়ই ল্যাপটপ নিয়ে বসেছিস। তোর এই ল্যাপটপকে একদিন আমি পানিতে গোসল করাবো। আদনান হেসে মায়ের কোলে মুখ গুজে রইল। শিল্পী খাতুন বিড়বিড়িয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মহুয়া বোরকা নিকাব পরে ড্রয়িং রুমে রেডি হয়ে বসে আছে। আদনান রেডি হয়ে মহুয়াকে দেখে থমকে গেল। নিজেকে সামলে শিল্পী খাতুনকে বলে ওরা দুজনে বেরিয়ে গেল। মহুয়া গাড়ির সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান চাবি নিয়ে এসে মহুয়াকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে কেন, ভিতরে বসুন। বলে গাড়ির সামনের দরজা খুলে দিল। মহুয়া গাড়িতে বসে পড়লে আদনানও গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিতে দিতে আদনান বলল, আই হোপ ইউ নো হাউ টু ইউজ এ সিট বেল্ট। মহুয়া থতমত খেয়ে বলল, আই নো ইট। মহুয়া কথা না বাড়িয়ে সিট বেল্ট লাগিয়ে নিল। বাড়ির সামনে এসে পৌঁছাতেই তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে বাড়ির ভেতরে দৌড় দিল। আদনান মহুয়ার কাজ দেখে হেসে দিল। মোর্শেদ চৌধুরী মহুয়ার রুমেই বসেছিলেন। মহুয়ার লেখা চিঠিটা তার হাতেই ছিল। মহুয়া রুমে ঢুকতেই তিনি কুঁচকিয়ে এক কোণায় ছুঁড়ে ফেললেন। মহুয়া মোর্শেদ চৌধুরীকে দেখে তাকে জড়িয়ে ধরলো। আদুরে গলায় বলল, কেমন আছেন বাবা? মোর্শেদ চৌধুরী মহুয়ার মাথায় হাত রাখলেন। বিড়বিড়িয়ে বললেন, ভালো আছি সুচি, ভালো আছি। আদনান দরজার নক করলে মহুয়া মোর্শেদ চৌধুরীকে ছেড়ে দাঁড়ালো। আদনান মোর্শেদ চৌধুরীকে দেখে সালাম দিল। টুকিটাকি কথা বলতে লাগলো তারা। মহুয়া ততক্ষণে ধীর পায়ে এগিয়ে হাতের পেছনে নিজের ডায়েরিটা লুকিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। মোর্শেদ চৌধুরী আদনানের সাথে কিছু কথা বলে বাজারের উদ্দেশ্য বেরিয়ে পড়লো। প্রথমবারের মতো তার মেয়ের জামাই এসেছে, তাই একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে। মোর্শেদ চৌধুরী বেরিয়ে যেতেই আদনানের ফোনে একটা কল আসে। চারপাশে একবার চোখ বুলিয়ে ফোন তুলে চাপা স্বরে আদনান বলে ওঠে, কি ব্যাপার, এতবার ফোন করছো কেন? বললাম আমি এখন ব্যস্ত। ওপাশ থেকে কোনো একটা কথার উত্তরে আদনান বলল, আচ্ছা আমি দেখছি। মহুয়া অন্য রুমে নিজের ল্যাপটপটা নিয়ে একটা কাজ করছিল। তখনই আদনান এলো। আদনানকে দেখে মহুয়া তড়িঘড়ি করে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে আমতা আমতা করে বলল, আপনি এখানে?
কিছু কি লাগবে? আদনান ইতস্তত করে বলল, আসলে আমার একটা আর্জেন্ট কাজ আছে, যেটার জন্য ল্যাপটপটা দরকার। তোমার কাছে তো আছে, জানি এইভাবে মানুষের কাছে চাওয়াটা অদ্ভুত, কিন্তু আমার একটু আর্জেন্ট লাগবে। মহুয়া একবার ল্যাপটপের দিকে তাকিয়ে আবার আদনানের দিকে তাকিয়ে বলল, নো প্রবলেম, আমি দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করুন। আদনান ওকে বলে আবার বেরিয়ে গেল। মহুয়া জলদি করে ব্রাউজারে গিয়ে সার্চ বারটা ডিলিট করলো। তারপর ফোল্ডারের প্রত্যেকটা ফাইল হাইড করে ফেললো। অতঃপর আদনানের কাছে গিয়ে ল্যাপটপটা দিয়ে আসলো। আদনান মহুয়াকে অদ্ভুত চোখে একবার দেখে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। ল্যাপটপে কাজ করা অবস্থায় আদনানের বিছানায় কুঁচকানো এক কাগজে চোখ গেল। কাগজটা টেনে খুলতেই মহুয়ার লেখা ছোটবেলার চিঠিটা দৃশ্যমান হলো। চিঠিটা পড়তেই তার মন বিক্ষিপ্ত হয়ে গেল, সাথে মোর্শেদ চৌধুরীর প্রতি একরাশ রাগ প্রকাশ পেল। তার অবহেলায় আজ মহুয়ার এমন অবস্থা। কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে মহুয়ার খোঁজে বেরোলো সে। মহুয়া রান্নাঘরে রান্না করছিল। আদনান এসে ডাকতেই সে চমকে উঠল, যার ফলে হাতে থাকা গরম পানি পায়ে ছিটকে পড়লো। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। মহুয়া ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রেখেছে, আর তাকে সমানে বকে যাচ্ছে আদনান। মহুয়া মুখ ফুলিয়ে বলে, আরে ভাই, আমাকে বকছেন কেন? আপনাকে দেখেই তো চমকে গেলাম, তাই তো গরম পানিটা ছিটকে পড়লো। আদনান এবার হতভম্ব হয়ে পড়ল, এখন এটা আমারই দোষ হয়ে গেল? আরে আপনি আমাকে দেখে চমকালেন কেন? এবং হ্যাঁ, আমি আপনার ভাই হলাম কবে? মহুয়া এবার চোখ মুখ কুঁচকে বলল, ও সরি, ইটস আ মিস্টেক, বাট আই উইল নট ফরগিভ ইউ। মহুয়া এবার কাঁদো কাঁদো হয়ে বলল, সরি বললাম তো, তাও এমন করছেন কেন? আদনানের বোধহয় এবার মন গড়ল। ধীর কণ্ঠে বলল, আচ্ছা মাফ করে দিলাম, কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে তো। এভাবে প্রতিদিন ব্যথা পেলে চলবে? প্রতিদিন নিয়ম করে সকালে একবার ব্যথা পান, আবার দুপুরে ব্যথা পান। এত ব্যথা পেলে তো দেখা যাবে আপনাকে সবসময় হসপিটালেই থাকা লাগছে, আর তাতে আমি ফকির হয়ে যাব। মহুয়া এবার ধরা পড়া কণ্ঠে বলল, কোথায় আমি সকালে ব্যথা পেলাম? এখনই যা একটু গরম পানি লাগলো। আদনান এবার ভ্রু কুঁচকে বলল, মিথ্যাটা ভালো করে রপ্ত করতে পারেননি। সকালে আপনার হাত কেটেছে, যার দরুন আপনি সকালে ঠিক মতো খেতে পারছিলেন না, 2 আঙ্গুল দিয়ে খাওয়ার চেষ্টা করছিলেন। আমার চোখ এড়ায়নি সেটা। মহুয়া মুখ ছোট করে বলল, মিথ্যা বলার জন্য সরি। বাই দা ওয়ে, আপনার চোখ তো পুরো গোয়েন্দাদের মতো। আদনান থতমত খেয়ে বিড়বিড়িয়ে বলল, গোয়েন্দাদের চোখ তো গোয়েন্দার মতোই হবে। দুপুরে খেতে বসেছে সবাই। মোর্শেদ চৌধুরী নিজের রুমে শুয়ে আছেন। ঔষধের টাইমিং এর কারণে তিনি পরে খাবেন, তাই আদনান আর মহুয়া এখন খেতে বসেছে। মহুয়ার কাটা হাতেই গরম পানি পড়েছিল, ফলে হাত ফুলে লাল হয়ে গেছিল। মহুয়া তো কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছিল। আদনান তখন বকে ধমকে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। মহুয়া তার ধমক শুনে আবারও কেঁদে ফেলেছিল। খাবারের দিকে করুণ চোখে তাকিয়ে আছে মহুয়া। আদনান মহুয়ার দিকে তাকিয়ে ইশারা করলে মহুয়া অসহায় চোখে তাকায়। হাতের এমন অবস্থা, চামচ ধরারও উপায় নেই। আদনান এবার নিজের প্লেট থেকে খাবার তুলে মহুয়ার মুখের সামনে তুলে ধরলো। মহুয়া চমকে তাকালো, মাথা নেড়ে না করতেই আদনান চোখ গরম করে তাকালো। মহুয়া উপায় না পেয়ে তার হাতেই খাওয়া শুরু করে দিল। এভাবেই পুরো খাবার মহুয়াকে খাইয়ে তারপর নিজে খাওয়া শুরু করলো সে। অন্যদিকে মহুয়ার চোখটা কেমন যেন জ্বলছে। ঠিক কত বছর আগে কেউ তাকে এমন যত্ন করে খাইয়ে দিয়েছে, সেটা তার মনেই পড়ে না। খুব ছোটবেলায় মাঝে মাঝে বাবা খাইয়ে দিত, তারপর তো বাড়ির সার্ভেন্টরা, কিন্তু তারা তো এমন যত্ন করতো না, যেন কোনো রকমের কাজটা শেষ করলেই পারে। আজ বহু বছর পর তাকে কেউ খাইয়ে দিল। চোখের কোণে জমে থাকা পানিটা মুছতেই কানে এলো আদনানের কণ্ঠস্বর, আপনি এখনো বাচ্চায় রয়ে গেলেন মহুয়া। চোখের কোণে জমে থাকা পানি নিয়ে হেসে ফেলল মহুয়া। সন্ধ্যার দিকে আকাশে কালো মেঘ জমলো। মহুয়া মেঘ দেখতে ছাদে গিয়েছিল, কিন্তু বাতাসে ধুলো বাড়ির ওড়াউড়ির কারণে থাকা সম্ভব হয়নি। রাতের দিকেই ঝড় ঝরিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টির বেগের কারণে বাহিরটা ঠিক মতো দেখাও যাচ্ছে না। আদনান শিল্পী খাতুনকে ফোন করে জানিয়ে দিল, বৃষ্টির কারণে তারা আসতে পারবে না, আগামীকাল সকালে আসবে। মহুয়া বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির হালকা ফোঁটা ফোঁটা পানি গায়ে এসে ছিটকে পড়ছে। আজ হাতটা কাটা না থাকলে ঠিকই বৃষ্টিতে ভিজতে চলে যেত। বাম হাতটা বারান্দা দিয়ে বাইরে বের করতেই আদনান রুমের ভেতর থেকে দৃঢ় গলায় বলল, বৃষ্টিতে ভিজবেন না কিন্তু মহুয়া, ঠান্ডা লেগে যাবে। মহুয়া গাল ফুলিয়ে রুমে এসে বলল, আপনি কিভাবে জানলেন আমার ঠান্ডা লাগবে? আমার ঠান্ডা লাগবে না। আদনান মহুয়ার গাল টিপে বলল,
সকালে গোসল করার পর বারবার যখন হাসি দিচ্ছিলেন তখনই বুঝে ফেলেছি। বুঝলেন পিচ্ছি? মহুয়া এবারে রেগে বলল, আমি মোটেও পিচ্ছি নয়, আমার বয়স 18 বছর 2 মাস, বুঝেছেন? আই অ্যাম অ্যান অফিসিয়াল অ্যাডাল্ট, গট ইট? আদনান জোরে হেসে দিল। মহুয়া ক্ষুব্ধ চোখে গাল ফুলিয়ে তাকালো তার দিকে। লোকটা তাকে উপহাস করছে। মহুয়া এবার উঠে যেতে নিলে আদনান তার হাত ধরে বসিয়ে দিল। হাসতে হাসতে বলল, ও মাই গড মহুয়া, আপনি এত পিচ্ছি! আমি তো ভেবেছিলাম অন্তত 20-22 বছর হবেই, কিন্তু মাত্র 18। আমার বয়স কত জানেন? 24 বছর। আপনার থেকে 6 বছরের বড় আমি। মহুয়ার মাথায় এবার দুষ্টু বুদ্ধি উকি দিল। মুখ ভার করে বলল, কি? 24 বছর? এত বড়? বাবা শেষ পর্যন্ত একটা বুড়ার সাথে বিয়ে দিল আমাকে? আদনান হতভম্ব হয়ে ভ্রু কুঁচকে পড়ল। আমাকে দেখে বুড়া কোন দিক দিয়ে লাগে, হ্যাঁ? 24 বছরে কেউ বুড়ো হয়? মহুয়া এবার খিলখিলিয়ে হেসে দিল। যাক, শেষ পর্যন্ত লোকটাকে রাগাতে পেরেছে। উদ্দেশ্য সফল হলো তার। মহুয়াকে হাসতে দেখে থমকে গেল আদনান। হাসলে মহুয়ার বাম গালে খুব সুন্দর একটা টোল পড়ে। দেখতে খুবই সুন্দর লাগে। হঠাৎ করে অনেক জোরে বিদ্যুৎ চমকে উঠল। আদনান চমকে উঠে জানালার দিকে তাকালো। মহুয়া ভাবলেশীন ভাবে উঠে গিয়ে জানালা বন্ধ করে দিল। আদনান জিজ্ঞাসা করলো, আচ্ছা মহুয়া, আপনি বিদ্যুৎ চমকানোতে ভয় পান না? আম্মু তো প্রচুর ভয় পায় আমার অথবা বাবার হাত ধরে শক্ত করে বসে থাকে। মহুয়া মলিন হেসে বলল, 5 বছর বয়স থেকে একা ঘরে শোয়া একটা মেয়েকে জিজ্ঞেস করছেন সে বিদ্যুৎ চমকানোতে ভয় পায় কিনা? আদনান মহুয়ার হাসির দিকে করুণ চোখে তাকালো। মহুয়া স্লান হেসে বলল, আগে প্রচুর ভয় পেতাম, ভয়ে গুটিয়ে যেতাম, কান্নাকাটি করতাম, কিন্তু কান্না থামানোর জন্য, ভয় দূর করার জন্য কেউই ছিল না। তারপর ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিলাম। এসব জিনিসের ভয়টা ধীরে ধীরে দূর হয়ে গেল। যার কেউ নেই তার জন্য তাকেই থাকতে হয়। আদনান মহুয়ার দিকে এক পলক তাকালো। তার সামনে গোলগাল সর্বক্ষণ মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার জীবনে যে এত কষ্ট আছে সেটা কি কেউ জানে? মহুয়া আদনানের তাকানো দেখে ইতস্তত করে বলল, চলুন শুয়ে পড়ি। আদনান সায় দিল। মহুয়া বিছানার এক কোণে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ল। ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আদনান তখনও অপলক তাকিয়ে আছে মহুয়ার দিকে। ঠান্ডায় মহুয়া হালকা কাঁপছে। আদনান তার পায়ের নিচে থাকা কম্বলটা মহুয়ার গায়ে দিয়ে দিল। তারপর ধীর গতিতে তার মুখোমুখি হাঁটু গেড়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। মহুয়ার হাতটা শক্ত করে ধরে বলল, আপনি আর কখনো কষ্ট পাবেন না মহুয়া, মাই প্রমিস। আমি আপনাকে আর কখনো কষ্ট পেতে দেব না। আপনি এখন থেকে সুন্দর একটা লাইফ লিড করবেন। সবার মতো আপনারও পরিবার থাকবে, আপনজন থাকবে। আপনার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব পূরণ করার দায়িত্ব আমার। স্বপ্নগুলো হবে আপনার, আর পথ চলার সহযোগী হিসেবে থাকবো আমি। ইটস মাই প্রমিস টু ইউ। আজ আদনান মহুয়ার রিসেপশন হওয়ায় আদনানের বাড়িতে মেহমানে গিজ গিজ করছে। পা ফেলার সুযোগও পাওয়া যাচ্ছে না। ড্রয়িং রুমে সব বড় মুরব্বীরা বসে কথা বলছে। শিল্পী খাতুনের রুমে সব মহিলারা বসে গল্প করছে। আর মহুয়া ও আদনানের রুমে কাজিন মহলের আড্ডা বসেছে। মহুয়া হলো তাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। মহুয়া বিছানায় বসে আছে, আর সবাই তাকে আশেপাশে বসে আছে। সবাই মহুয়াকে এটা ওটা প্রশ্ন করছে। মহুয়া রোবটের মতো উত্তর দিচ্ছে। তার কাছে এই পরিস্থিতি নতুন, একেবারে নতুন, মানিয়ে নিতে পারছে না নিজেকে ঠিক মতো। আদনানের এক কাজিন নাতাশা প্রশ্ন করে বলল, ভাবি আর ইউ ওকে? সাথে সাথে সবাই মহুয়ার দিকে তাকালো। মহুয়া বিব্রত হয়ে জোরপূর্বক হেসে বলল, না না, আমি ঠিক আছি। সবাই আবার গল্পে মশগুল হয়ে গেল। মহুয়া আবারও নিজেকে তাদের মতো মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকলো। ওয়াশরুম থেকে মাথা ঝাড়তে ঝাড়তে বের হলো আদনান। সবাই এবার উৎসুক দৃষ্টিতে ওর দিকে তাকালো। আদনান ওদেরকে এভাবে তাকাতে দেখে বলল, হোয়াট? এভাবে তাকিয়ে আছিস কেন সবাই? আদনানের আর এক কাজিন রুহি বলল, তুমি তো তাকিয়ে থাকার মতোই ভাইয়া। মহুয়া রুহির কথার মানে বুঝলো না। নাতাশা রুহিকে থামিয়ে বলল, আরে রুহির কথা বাদ দাও তো। তুমি বলো তো ভাইয়া, এত পিচ্ছি মিষ্টি বুড়ি কোথায় খুঁজে পেলে তুমি? আদনান মহুয়ার পাশ থেকে নাতাশাকে উঠিয়ে হেলান দিয়ে বসে বলল, ভাগ্য লাগে বোন, ভাগ্য লাগে। তার কথার ধরনে সবাই উচ্চস্বরে হেসে উঠল। মহুয়া মাথা নিচু করে চুপচাপ বসে আছে। তার লজ্জা লাগছে, গাল দুটো আবারও লাল হয়ে উঠেছে। আদনান মহুয়ার দিকে তাকিয়ে বুঝতে পারলো মেয়েটা আবারও লজ্জা পেয়েছে। মাথা ঝুঁকিয়ে মহুয়ার মুখটা দেখার চেষ্টা করলো সে। মহুয়ার থুতনি এবার চিবুকে ঠেকলো। নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে।
কিন্তু সে তো 10 দিনের পুরনো বউ। এই কয়দিনে তাদের সম্পর্কটা অনেকটা স্বাভাবিক হয়েছে। মহুয়া আদনানের সাথে পুরোপুরি বন্ধুর মতো মেশে। যত আবদার ইচ্ছা সব আদনানের কাছে। আদনানও সব হাসি মুখে পূরণ করে। তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, তার চেয়েও বেশি কিছু হয়তো বা। আদনানকে দেখে মহুয়ার কেমন যেন অনুভূতি হয়, কেমন যেন অদ্ভুত অনুভূতি। আর কিছু ভাবতে পারে না মহুয়া, গাল দুটো লাল হয়ে আসে। মহুয়া ও আদনানকে একা রেখে এক এক করে সবাই রুম থেকে বেরিয়ে যায়। আদনান মহুয়ার মুখ তুলে বলে, কি ব্যাপার ম্যাডাম, গালগুলো এমন লাল হয়ে আছে কেন? কেউ কামড়ে দিয়েছে বুঝি? চোখ মুখ কুঁচকে ফেলে মহুয়া আদনানের কথায়। ভেংচি কেটে বলে, ছি, আপনি এসব কথা কোথা থেকে শিখেছেন? আদনান এবার মহুয়ার আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, নিজে নিজেই শিখেছি বুঝেছেন ম্যাডাম। এবার আসল কথায় আসি। বিয়েতে শাড়ি পরেছিলেন তখন আমি দেখেছিলাম আপনি শাড়ির ভারে নড়তেও পারছিলেন না। আর হিল পরে তো পরেও যেতে নিয়েছিলেন। আজ হালকা শাড়ি পরবেন, এত ভারী শাড়ি পরার দরকার নেই। আর হিল পরা লাগবে না, আপনি এমনিতেই যথেষ্ট লম্বা। আমার বউ যেমন আছে তেমনই সুন্দর, তাকে আমার পাশে সাধারণভাবেই সুন্দর লাগে। কথাগুলো বলেই আদনান বারান্দায় চলে গেল। মহুয়া তখনও স্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ, সে মেয়ে হিসেবে লম্বা, কিন্তু আদনানের পাশে তাকে একটু খাটো লাগে। তাই তাকে হিল পরতে বলা হয়েছিল। হিল পরার অভ্যেস তার নেই, তাই পরতে প্রচুর সমস্যা হতো। আজ আদনানের কথার পর সে আর কোনোদিনও নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে না। বাড়ির সব মেয়েরা সাজতে ব্যস্ত। মহুয়াকে একজন মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিচ্ছে। চুলের কাজ শেষ করে মুখে সাজানোর জন্য হাত দিতেই মহুয়া ধীর কণ্ঠে বলল, আপু, আমাকে বেশি সাজাবেন না প্লিজ। আমি মুখে পাউডার ব্যতীত কিছু দিতে পারি না, মুখ ভারী লাগে। চোখেও কাজল ব্যতীত কিছুই দিতে পারি না, চোখ চুলকায়। আর ঠোঁটে কিছু দিলে সেটা মুখে চলে যায়, তখন সেটা অতি বিশ্রী ব্যাপার হবে। তাই আমাকে কম সাজায়েন। মেকআপ আর্টিস্ট কিছু তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে মহুয়ার কথায় সায় দিয়ে সাজানো শুরু করলো। সোনালি পাড়ের লাল শাড়িতে মহুয়াকে আবৃত করা হয়েছে। তার কথা মতোই হালকা করে সাজিয়ে দেওয়া হয়েছে তাকে। কিছু সময় পর শিল্পী খাতুন মহুয়াকে দেখতে এলেন। তিনি এসেই ব্যস্ত স্বরে বলতে শুরু করলেন, কি হলো, সাজানো হয়েছে? মেকআপ আর্টিস্ট বলল, হ্যাঁ সাজানো শেষ, কিন্তু মেয়ে তো সাজতেই চায় না। শিল্পী খাতুন এবার মহুয়ার দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে এমনিতেই অসাধারণ, তার কোনো কৃত্রিম সাজের দরকার নেই, তাই না মা? বলেই তিনি মহুয়ার কপালে চুমু খেলেন। নিজের হাতে থাকা খাবারের প্লেটটা নিয়ে ভাত মেখে মহুয়ার মুখের সামনে ধরে বললেন, নে তো, মুখ খোল তাড়াতাড়ি। সেই দুপুরে খেয়েছে, তারপর আর খাওয়ার নাম নেই। মহুয়া বিনা বাক্য খেয়ে নিল। এই মানুষটাকে সে প্রচন্ড শ্রদ্ধা করে। তার গোটা জীবনে দুটো মা পেয়েছে, একজন জন্মদাত্রী মা, আর একজন হলো তিনি। নিজের মেয়ের মতো স্নেহ করে মহুয়াকে তিনি। যে বিয়েটা নিয়ে সে এতটা আপসেট ছিল, সেই বিয়েটায় যে তার পুরো জীবনের মোড়টা ঘুরিয়ে দেবে সেটা কে জানতো। তার ছোট ছোট স্বপ্নগুলো যে এখন পূরণ হচ্ছে, যা সে ছোট থেকে তার সবটাই এখন ধীরে ধীরে পেতে চলেছে। এজন্য সে কাকে ধন্যবাদ জানাবে, নিজের বাবাকে যিনি জোর করে মহুয়ার বিয়ে দিয়েছিলেন, নাকি এই মানুষগুলোকে যারা অতি দ্রুত তার নিজেদের পরিবারের সদস্যদের মতো স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে? এক সময় ভাবতো তার জীবনে সব সময় কষ্টই থাকবে, কিন্তু জীবনের এই পর্যায়ে এসে সব ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন ছাড়া অন্য কোনো কৃতজ্ঞতা স্বীকারের পথ সে পায়নি। পুরনো কথা ভাবতে ভাবতে চোখে নোনা জল এসে ভিড় করলো। চোখের পানির আড়াল করতে পারলো সে, টপটপিয়ে পড়তে থাকলো। শিল্পী খাতুন তাকে কাঁদতে দেখে বললেন, আরে বোকা মেয়ে, কান্না করছিস কেন? কাজল তো সব ধুয়ে মুছে গেল। মহুয়া চোখে টিস্যু চেপে ধরলো। আবারও তার চোখ ঝাপসা হয়ে আসছে। কাজল মনে হয় সব লেপটে যাচ্ছে, কিন্তু তার প্রচন্ড রকম সুখ অনুভব হচ্ছে। বারবার মনে হচ্ছে এই মুহূর্তগুলো কেন তার জীবনে আরো আগে এলো না। এই জীবনটা সুখে কাটবে বলে ছোটবেলায় তাকে এত কষ্ট সইতে হয়েছে। শিল্পী খাতুন মহুয়ার চোখের পানি মুছিয়ে বলল, এত কান্নাকাটি করলে চলে? আমার মেয়ে হলে শক্ত মানুষ, তাকে সব সময় সব পরিস্থিতিতে শক্ত থাকতে হবে। আমি না থাকলে এই সংসারটা তো তার হাতেই থাকবে। মহুয়া নাক টেনে অভিমানী স্বরে বলল, আপনি সব সময় আমার সাথেই থাকবেন আম্মু। সব সময় আপনি না থাকলে আমি আবারও আগের মতো ভেঙে পড়বো। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না মা।
একেবারেই পারবো না। শিল্পী খাতুন মিষ্টি হেসে মহুয়ার মাথায় হাত বুলিয়ে দেন। দরজার বাহির থেকে বউ শাশুড়ি নয়, মা মেয়ের কাণ্ড দেখতে থাকে আদনান। রিসেপশনের উদ্দেশ্য গাড়িতে বসতেই অদ্ভুত এক অস্বস্তি শুরু হয় মহুয়ার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু হবে। শিল্পী খাতুনের হাতটা শক্ত করে চেপে ধরে। মনে মনে দোয়া দরদ পড়ছে সে। ড্রাইভারটা অতি দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, সংকোচে সে বলতে পারছে না গাড়িটা আস্তে চালাতে। এই গাড়িতে সে, শিল্পী খাতুন আর আদনানের খালামণি আছে। রাস্তা ক্রস কাটার সময়টাতেও ড্রাইভার গাড়ির স্পিড কমালো না। অতি দ্রুত গতিতে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হতে গিয়েও শেষ মুহূর্তে বেঁচে গেল। মহুয়া নড়ে চড়ে বসলো। আদনানের খালামণি ড্রাইভারকে সতর্ক করলেন। গাড়ির দরজা আনলক করে হ্যান্ডেলটা ধরে বসে থাকলো মহুয়া। টার্ন নিতে গিয়ে অপর পাশ থেকে আসা দ্রুত গতির ট্রাকটির সাথে গাড়ির বাম পাশে প্রচন্ড সংঘর্ষ হলো। বাম পাশে থাকা কাঁচগুলো ঝরঝরিয়ে ভেঙে পড়লো। মহুয়া বাম পাশেই ছিল, তার হাতে ভাঙা কাচের গুঁড়োগুলো পড়লো। চোয়াল শক্ত করে মহুয়া অতি দ্রুত বাম পাশ থেকে শিল্পী খাতুনকে দরজার দিকে ধাক্কিয়ে ডান পাশে দরজার সাথে লাগিয়ে বসালো। হুট করে ধাক্কা খাওয়ায় গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো ড্রাইভার, যার ফলস্বরূপ ডান দিকে থাকা বাসটার সাথে প্রচন্ড জোরে বাড়ি খেলো মহুয়া। সঙ্গে সঙ্গে শিল্পী খাতুন আর তার বোনকে বাম দিকের দরজা খুলে ঠেলে বের করে দিয়ে অস্পষ্ট স্বরে বলল, আমায় মাফ করে দিয়ে না মা। ততক্ষণে গাড়ির ডান পাশ ভেঙে পড়ে গেল। কাচের গুঁড়ো এদিক ওদিক ছিটিয়ে পড়তে থাকলো। সেই সাথে রাস্তায় গড়িয়ে পড়তে থাকলো তরল রক্ত। মহুয়ার লাল কাচের চুড়ির ভাঙা অংশ রাস্তায় পড়ে আছে। অতি যত্নে লাগানো গাজরাটাও এক পাশে পড়ে থাকতে দেখা গেল। শিল্পী খাতুন জোরে আর্তনাদ করে উঠলেন। আদনানের খালামণি তাড়াতাড়ি আদনানকে ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। মহুয়ার অবস্থার কথা না বলেই ফোন কেটে দেন তিনি। আদনান কোনো মতে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে আসার জন্য রওনা দেয়। আশেপাশের লোকেরা এসে তাড়াতাড়ি ড্রাইভারকে বের করে তারপর গাড়ির ভাঙা অংশ উঠিয়ে মহুয়াকে বের করার চেষ্টা চালায়। ততক্ষণে আদনান এসে পৌঁছায়। আদনানকে দেখে শিল্পী খাতুন তার কাছে দৌড়ে যান। তাড়াতাড়ি সব ঘটনা বলে মহুয়াকে বের করতে বলেন। মহুয়াকে এমন অবস্থায় দেখে আদনান থমকে দাঁড়ায়। কোনো মতে নিজেকে সামলে লোকজনের সাহায্য মহুয়াকে বের করে আনে। মহুয়ার অবস্থা দেখার মতো না, মাথা থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। হাতগুলোর অবস্থা আরো শোচনীয়। ডান হাতটা মনে হয় ভেঙে গিয়েছে, বেঁকে আছে। কাছের চুড়ি ভেঙে চামড়ার সাথে গেঁথে আছে। গাড়ির কাঁচগুলো হাতের মতো গেঁথে আছে। মহুয়াকে আনতে গিয়ে আদনানের হাতেও এর খোঁচা লেগেছে। পরনের শাড়িটারও যা ইচ্ছে তাই অবস্থা। মহুয়াকে গাড়িতে বসিয়ে কোনো মতে গাড়ি চালাতে শুরু করে আদনান। বারবার লুকিং গ্লাসে মহুয়াকে দেখছে। নিস্তেজ হয়ে পড়ে আছে মেয়েটা, তাড়াতাড়ি ড্রাইভ করা শুরু করলো। সে হসপিটালে পৌঁছাতেই মহুয়াকে কোলে নিয়ে দৌড়িয়ে ভেতরে ঢুকলো সে। স্ট্রেচারে মহুয়াকে শুইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজের পরিচিত ডাক্তারকে ফোন লাগালো। কিছু সময় পরই ডাক্তার আদনান যে ফ্লোরে ছিল সেখানে এসে উপস্থিত হলো। আদনান অস্থির হয়ে মহুয়ার কথা বলল। আদনানকে শান্ত করে ডাক্তার মহুয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ডাক্তার চলে যেতেই আদনান মহুয়ার হাতটা মুঠো করে ধরলো। চোখের সামনে এসে পড়া চুলগুলো সরিয়ে কপালে নিজের উষ্ণ অধরদ্বয় ছোঁয়ালো। মহুয়ার হাতটা নিজের কপালে ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলল, সবটা শুরু হবার আগেই কেন শেষ হয়ে যাচ্ছে? একটু সুখের আশার বদলে কেন একরাশ দুঃখ আর বেদনা জুটলো? নার্স এসে জলদি করে মহুয়াকে নিয়ে চলে গেল। আদনান পেছন থেকে অসহায়ের দৃষ্টিতে মহুয়ার যাওয়ার দিকে চেয়ে রইল। নিজেকে বারবার দোষী মনে হচ্ছে তার। কেন বারবার মেয়েটাকে এত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, কেন? এর উত্তর তার কাছে নেই। কিছু সময় পরেই মহুয়ার বাবা আর আদনানের মা বাবা এসে উপস্থিত হলো। মহুয়ার বাবা মেয়ের এই অবস্থার কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন। শিল্পী খাতুন তো কেঁদে কেটে মুখ ফুলিয়ে ফেলেছেন। মাহমুদ খান অর্থাৎ আদনানের বাবা কোনো প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে তিনিও বেশ চিন্তিত মহুয়ার জন্য। আদনান থমথমে মুখে হসপিটালের এক কোণে বসে আছে। সময় যত গড়াচ্ছে তার চিন্তা ততই বেশি বাড়ছে। নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছে না। এর মধ্যেই পাশের ওয়ার্ডের একজন মারা গেল। ওয়ার্ডের সবাই ইন্না লিল্লাহ পড়ল। লোকটির স্ত্রী কান্নার আওয়াজের ফলে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে পড়েছে। সেদিকে তাকিয়ে মনটা আরো বিষণ্ণ হয়ে উঠল আদনানের। অশান্ত মন নিয়ে অজু করে হাসপাতালের মসজিদে চলে গেল।
সেখানে গিয়ে নফল নামাজ আদায় করতে থাকলো। নামাজ শেষে আকুল আবেদনের সৃষ্টিকর্তার কাছে মহুয়ার সুস্থতার দোয়া করলো। আদনান হাসপাতালে ফিরলেই খবর পেল মহুয়ার অপারেশন এখনো শেষ হয়নি। নামাজ পড়ায় মনে অনেকটা শান্তি এসেছে। মাথা ঠান্ডা রেখে চেয়ারে বসে দোয়া পড়তে থাকলো। কিছু সময় পর ডাক্তার বের হতেই আদনান তার কাছে ছুটে গেল। ডাক্তার আদনানকে বলল, পেশেন্টের অবস্থা ভালো না। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু পেশেন্ট খুবই দুর্বল। তাকে দেখে শুনে রাখতে হবে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। আদনান ডাক্তারকে ধন্যবাদ দিতে গেলে ডাক্তার তাকে আলাদাভাবে কেবিনে আসতে বলল। আদনান সংকোচ আর ভয় নিয়ে তার কেবিনে গেল। কেবিনে ঢুকতেই ডাক্তার বলল, আসুন মিস্টার আদনান। আসলে আপনার স্ত্রী সম্পর্কে আরেকটি কথা আছে, যেটা আমি বাহিরে বলিনি। তিনি সম্ভবত আগে কোনোভাবে মাথায় বাড়ি খেয়েছিলেন, যার ফলে আমার মনে হয় তার প্রায়ই মাথা ব্যথা করতো। এবারও তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, তাই উনি মাঝে মাঝে অদ্ভুত আচরণ করতে পারে। ওনাকে মানসিক অশান্তি থেকে দূরে রাখবেন, আর অনেক সাবধানে রাখতে হবে। কিছু ঔষধ দিচ্ছি, সেগুলো নিয়মিত খেতে হবে। ওষুধ খাওয়া বন্ধ করে দিলে কিন্তু পরে সমস্যা হতে পারে। আদনান মাথা নাড়িয়ে চলে যায়। মহুয়ার কেবিনের সামনে এসে তার দিকে এক পলক তাকিয়ে বলে, আপনি শুধু বেঁচে থাকুন মহুয়া, আমার আর কিছুই চাই না। প্রায় 3 ঘন্টা পর ডাক্তার মহুয়ার কেবিনে ঢোকার অনুমতি দেন। আদনান ছাড়া অন্য কেউ তখন হাসপাতালে নেই। রাত বেড়ে যাওয়ায় আদনান সবাইকে জোর করে পাঠিয়ে দিয়েছে। শিল্পী খাতুন থাকতে চাইলে তাকেও পাঠিয়ে দেয় আদনান। নিজের শরীরটাও একটু দুর্বল লাগছে। সেই দুপুরের পর থেকে না খাওয়া মহুয়ার অসুস্থতায় তার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামেনি। ডাক্তারের পারমিশন পেয়ে ধীর পায়ে মহুয়ার কেবিনে এগিয়ে গেল। চারপাশে বিকট যন্ত্রপাতির শব্দ। মহুয়ার পেট, হাত, মাথা, পা ব্যান্ডেজ করা। মাথায় ব্যান্ডেজের উপর দিয়েও রক্ত লেগে আছে। মহুয়ার মুখটা পুরো মলিন হয়ে আছে। ঠোঁটগুলো শুকনো। মহুয়াকে এমন অবস্থায় দেখতে পারছে না আদনান। মেয়েটার এখন হাসি মুখে থাকার কথা ছিল, অথচ নিয়তির খেলা এখন হসপিটালের বিছানায়। মহুয়ার মাথার সামনে হাঁটু গেড়ে বসলো আদনান। মহুয়া মুখে আঙুল ছুঁয়ে দিল। মুখটা পুরো ঠান্ডা হয়ে আছে। চোখ থেকে এক ফোঁটা পানি খসে পড়লো। মহুয়ার হাতে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, এই আদনান রহমানও শেষ পর্যন্ত আপনার মায়ায় জড়িয়ে পড়েছে মহুয়া। সবার সাথে তাকেও আপনি নিজের মায়ে বেঁধে ফেলতে সক্ষম হলেন। মহুয়ার পাশে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। মহুয়া নড়ে উঠলে আদনানের ঝিমুনি ভাঙে। চোখ কষলিয়ে তাকিয়ে দেখে মহুয়া ঘুমের ঘোরে উসকুস করছে। নার্সকে ডাকলে সে বলে জ্ঞান ফিরতে পারে, তাই এমন করছে, ভয়ের কিছু নেই। আদনান স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবারও মহুয়ার হাতটা মুঠ করে ধরে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল মহুয়া। পিট পিট করে চেয়ে আশেপাশে তাকালো। চোখে আলো লাগলেই চোখটা ব্যথা করা শুরু করলে চোখটা বন্ধ করে ফেললো। হাতটা আস্তে করে নাড়াতেই আদনান জেগে গেল। অস্থির হয়ে মহুয়ার মাথায় হাত বুলিয়ে দিতেই ধীরে ধীরে চোখ খুলল মহুয়া। অতিরিক্ত লাইটটা অফ করে দিল আদনান। মহুয়া চোখ খুলে মলিন হাসি দিয়ে আদনানের দিকে তাকালো। আদনান ধীর কণ্ঠে বলল, খারাপ লাগছে খুব? মহুয়া না বোধক মাথা নাড়াতে চাইলে মাথায় চাপ পড়ে। সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেলে। কথা বলতে চাইলে গলার স্বর বের হয় না। আদনান মহুয়ার অবস্থা বুঝতে পেরে বলে, গলায় কাঁচ ঢুকে গেছিল, অপারেশন হয়েছে, তাই কথা বলতে পারছেন না। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। আপনাকে ঠিক হতেই হবে। ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে মহুয়া। ডাক্তার এসে কিছুক্ষণ চেক আপ করে চলে যায়। ডাক্তার চলে যাওয়ার পরেই আদনান বাড়িতে ফোন করে জানিয়ে দেয় মহুয়ার জ্ঞান ফেরার কথা। সেই সাথে বলে দেয় এই রাতে কাউকে না আসতে, আগামীকাল সবাই আসবে। কথা শেষ করে মহুয়ার কাছে এসে দেখে মহুয়া আবারও ঘুমিয়ে পড়েছে। ঘুমটা গভীর হওয়ার আগেই তাড়াতাড়ি তাকে জাগিয়ে তুললো আদনান। গলার সমস্যার কারণে এখন লিকুইড ফুড ছাড়া অন্য কিছু খেতে পারবে না। হসপিটালের ক্যান্টিন থেকে দেওয়া স্যুপটাই এখন খেতে হবে। মহুয়ার মাথার নিচে আর একটা এক্সট্রা বালিশ দিয়ে মাথাটা উঁচু করে নিল। তারপর স্যুপটা তার মুখের সামনে ধরতেই মহুয়ার চোখ মুখ কুঁচকে ফেলে। আদনান চোখ পাকিয়ে মহুয়ার দিকে তাকায়। অসহায় চোখে তাকিয়ে মহুয়া মুখ ঘুরিয়ে নেয়। আদনান এবার ধমক দেয় তাকে। মহুয়া ভয় পেয়ে ধীরে ধীরে স্যুপটা খেয়ে নেয়। মহুয়া স্যুপ খাওয়া শেষ হলে তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুমাতে বলে। পরের দিন বেশ সকাল সকাল শিল্পী মাহমুদ রহমান আর মোর্শেদ চৌধুরী এসে উপস্থিত হয়। শিল্পী খাতুন তো মহুয়ার এই অবস্থা দেখে কেঁদেই দেন। আদনান অনেক বুঝিয়ে সুঝিয়ে মাকে শান্ত করে। তাদের কথাবার্তার শব্দে মহুয়া ঘুম থেকে উঠে পড়ে। মোর্শেদ চৌধুরী ও মাহমুদ রহমান কিছু কথা বলে আদনানের সাথে। ডাক্তারের কাছে কথা বলতে যায়।
শিল্পী খাতুন মহুয়া সামনে এসে কেঁদে বলে, তুই নিজে গাড়ি থেকে না বের হয়ে কেন আমাদের বের করে দিলি? হ্যাঁ, আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মহুয়া মলিন হেসে আটকপ আটকে বলে, মেয়ে হয়ে মাকে কিভাবে বিপদের মুখে ঠেলে দিতাম। শিল্পী খাতুন আবারও হু হু করে কেঁদে ফেলেন। মহুয়া তার কান্না দেখে দীর্ঘশ্বাস ফেলে। তারপর হসপিটালে থাকার বাদ বাকি দিনগুলোতে আদনানি মহুয়ার সাথে ছিল। শিল্পী খাতুন আর মাহমুদ সাহেবকে থাকতে দেয়নি। আর মোর্শেদ চৌধুরী তার ফ্লাইটের সময় অনুযায়ী মহুয়ার অ্যাক্সিডেন্টের কিছুদিন পরেই বিদেশে চলে যান। এ নিয়ে মহুয়ার বেশ কিছুদিন মন খারাপ ছিল। পরে আদনান অনেক বুঝিয়ে তাকে স্বাভাবিক করে। ডাক্তারের পরামর্শে প্রায় 2 সপ্তাহ পর মহুয়া বাসায় ফিরতে পারে। এতদিন পর হসপিটাল থেকে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে মহুয়া। বিছানায় বসে গল্পের বই পড়ছিল মহুয়া। আদনান সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মহুয়ার শরীর এখন বেশ খানিকটা সুস্থ, তবে হাঁটতে পারে না ঠিক মতো। তবে কিছুদিন ধরে তার প্রচুর মুড সুইং হয়, কেন হয় মহুয়া নিজেও বলতে পারে না। গতদিন তো আদনানের উপরে রেগে টেবিল ল্যাম্প ছুঁড়ে ভেঙে ফেলেছিল। তারপর নিজের কাজে নিজে হতভম্ব হয়ে গেছে সে। আদনান অবশ্য তাকে কিছুই বলেনি, হাসি মুখে সামলে নিয়েছিল সবকিছু। মাথায় কারো স্পর্শ পেলেই মহুয়া চোখ তুলে তাকায়, দেখে আদনান ফলের জুস হাতে দাঁড়িয়ে আছে। প্রতিবারের মতোই মহুয়া অসহায় স্বরে বলে, আজকে বাদ দিন না প্লিজ, কালকে খাবো প্রমিস। আদনান রাগী স্বরে বলে, না, প্রতিদিনেরটা প্রতিদিনই খেতে হবে। এখন চুপচাপ ভালো মেয়ের মতো খেয়ে নাও। মহুয়া মুখ ভেঙচিয়ে বালিশ দিয়ে মুখ চেপে রাখে, অর্থাৎ সে কিছুতেই খাবে না। আদনান এবার গ্লাসটা পাশে টেবিলে রেখে মহুয়ার দিকে এগিয়ে গেল। মহুয়া তো কিছুতেই খাবে না। আদনান মহুয়ার মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ খেয়ে নাও, না হয় তোমাকে আবারও হসপিটালে থাকতে হবে। মহুয়া আদনানের নরম সুর শুনে চুপচাপ দুধটা খেয়ে নিল। আদনান মহুয়ার কাজে খুশি হয়ে তার কপালে একটা চুমু খেলো। এই কয়েকদিনে তাদের সম্পর্ক বেশ পাকাপোক্ত হয়েছে। দুজন দুজনের কাছাকাছি এসেছে। আদনান এখন মহুয়াকে তুমি করে বলে। তবে সমস্যা হলো মহুয়ার ভবিষ্যৎ নিয়ে। এই অসুস্থতার কারণে মহুয়ার অনেক ক্ষতি হয়েছে। ডান পাটা অনেক অচল হয়ে গেছে, হাঁটাহাঁটি করতে বেশ কষ্ট হয়। আদনান ভাবছে খুব শীঘ্রই মহুয়াকে নিয়ে বিদেশি ডাক্তারের কাছে যাবে। রাত বাড়তেই মহুয়ার পাগলামি শুরু হয়। এখন বেশিরভাগ রাত জেগেই কাটায়, তার সাথে জেগে থাকে আদনান। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে আসে, কিন্তু মহুয়ার কথা শুনে আবারও ঝিমুনি কেটে যায়। কতদিন এভাবে চলবে কে জানে। মহুয়ার পাগলামি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডাক্তারের বলা কথাগুলোই ধীরে ধীরে সত্যে পরিণত হচ্ছে। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে আদনান ক্লান্ত শরীরে মহুয়াকে সামলায়। ঔষধ নিয়মিত কন্টিনিউ করার পরেও কেন এমন হচ্ছে আদনান বুঝতে পারছে না। সময় করে একদিন ডাক্তারকে ফোন করতে হবে। মহুয়া বসে বসে পড়ছিল। বিয়ের জন্য পড়াশোনায় তার বেশ ঘাটতি পড়ে গেছে। মেডিকেলের জন্য এখন তাকে আবার আগের মতো পড়তে হবে। আদনান মহুয়ার ওষুধগুলো নিয়ে তার কাছে দিয়েই মহুয়া বিরক্তি নিয়ে বলল, আমি তো ঠিক হয়ে গেছি, তাও কেন আমাকে এত ঔষধ খাওয়ান? আদনান থমকে গেল ক্ষণিকের জন্য। থমথমে স্বরে বলল, এত বড় অ্যাক্সিডেন্ট করেছো, একটু তো ঔষধ খেতেই হবে। মহুয়া ভ্রু কুঁচকে বলল, আমি মেডিকেল স্টুডেন্ট, এটা ভুলে যাবেন না মিস্টার। হয়তোবা এখনো সেরকম ভাবে পড়াশোনা শুরু হয়নি, কিন্তু ন্যূনতম যেটুকু জ্ঞান আছে সেটা দিয়ে বুঝতে পারছি এটা আমার অ্যাক্সিডেন্টের কোনো ঔষধ না, এটা ব্যথার ঔষধ হতেই পারে না। আদনানের গলা শুকিয়ে এলো। কোনো মতে ঢোক গিলে বলল, আরে এটা ব্যথারই ঔষধ, তোমার না প্রায়ই মাথা ব্যথা করে, এই জন্য এই ঔষধ। মহুয়া বিরক্ত হয়ে বইটা শব্দ করে বন্ধ করে বলল, আমাকে বোকা মনে করেন? এতগুলো ঔষধ শুধুমাত্র মাথা ব্যথার জন্য? আমি নিশ্চিত আপনি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছেন। আদনান এবার রেগে গেল। সারাদিনের কাজ শেষে ক্লান্তিতে বাড়ি ফিরে মহুয়ার সাথে তর্কাতর্কি ভালো লাগছে না। চাপা ধমকের সুরে বলল, মহুয়া এখন তর্ক করো না তো, চুপচাপ ওষুধগুলো খেয়ে নাও। মহুয়া জেদ করে বলল, না খাবো না আমি। ওষুধগুলো কিসের তা না জানা পর্যন্ত আমি কিছুতেই খাবো না। আপনি বারবার জোর করলেও খাবো না। আদনান জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত স্বরে বলল, মহুয়া প্লিজ ওষুধগুলো খেয়ে নাও, এমন করে না, আমি খুবই ক্লান্ত। মহুয়া তাও মানলো না। আদনান ওষুধগুলো মুখে পুরে দিতেই মহুয়া ফেলে দিল। আদনানের এবার সহ্য সীমার বাহিরে চলে গেল। রাগে গজগজ করতে করতে মহুয়ার দিকে একবার তাকিয়ে চলে গেল। মহুয়া পেছন থেকে অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়েই থাকলো। আজই তো সে নিজের রিপোর্টগুলো দেখেছে, সেখানে স্পষ্ট লেখা ছিল মহুয়ার মেন্টাল ডিস্টোয়ার আছে, ঔষধ না খেলে সমস্যা ধীরে ধীরে বাড়বে।
মহুয়া রিপোর্ট দেখে সেখানেই থমকে গেছিল। বারবার মনে হচ্ছিল এটা মিথ্যা, কিন্তু পরে নিজের ওষুধগুলো দেখে বুঝতে পেরেছে তার সমস্যাটা ঠিক কোথায়। এর সত্যতা শিল্পী খাতুনকে জিজ্ঞেস করেছিল। তিনি সব জানতেন, আদনান তাকে বলেছিল। মহুয়ার মুখে এমন কথা শুনে তিনি সত্য ঢাকতে চেয়েছিলেন, কিন্তু মহুয়ার হাতে রিপোর্ট দেখে আর কিছু বলতে পারেননি। মহুয়া সেই থেকে কেঁদেই চলেছে, কোনোভাবেই তার কান্না থামানো যাচ্ছিল না। আর সে চাইছিল আদনানের মুখ থেকে সব শুনতে, কিন্তু আদনান তাকে কিছুই বলল না, উল্টো আরো এড়িয়ে গেল। এখন তার নিজের প্রতি রাগ লাগছে, আদনানকে রাগিয়ে দেওয়ার জন্য। রাতে খাওয়ার টেবিলে সাধারণত হাসি ঠাট্টা হয়, কিন্তু আজ সব চুপচাপ। আদনান পুরো চুপ হয়ে আছে। মহুয়া নিচের দিকে মুখ করে প্লেটে হাত বোলাচ্ছে। আদনানের বাবা কাজের জন্য শহরের বাইরে। শিল্পী খাতুন চুপচাপ বসে খাচ্ছে, আর মহুয়া আদনানকে লক্ষ্য করছে। দুজন যে দুজনকে এড়িয়ে চলছে সেটা তার চোখে পড়েছে খুব ভালো মতোই। দুজনের মাঝে যে ঝগড়াও হয়েছে এটাও বোঝা যাচ্ছে। দুজনকে একা ছেড়ে দিয়ে তিনি চলে খাওয়া শেষ করে চলে গেলেন। শিল্পী খাতুন উঠে যাওয়ার কিছুক্ষণ পরই মহুয়া নিজের প্লেট ছেড়ে উঠে যেতে নিলেই আদনান ধমকে স্বরে বলে, এই বাসায় খাবার নষ্ট করা যাবে না। মহুয়া অভিমানে চোখে পানি এসে গেল। এই বাসা মানে কি? হ্যাঁ, এটা কি তার বাসা না? কই, বাসর রাতে তো খুব সুন্দর করে বলেছিল এটা তার নিজের বাসা, আর এখন কথার সুর পাল্টে গেল। চোখে পানি আটকে কোনো মতে খাবার শেষ করলো, পানি দিয়ে গিলে। আদনান মহুয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। মেয়েটা একদমই কিছুই বুঝতে চায় না। এবারে ডিসেম্বরের শীতটা মনে হয় একটু বেশিই পড়েছে। ঠান্ডা শিরশির বাতাসে বাহিরে দাঁড়ানো যায় না। রাতের আকাশে শুক্ল পক্ষে চাঁদ দেখা যাচ্ছে, তার আশপাশটা ঘিরে রয়েছে কয়েকটা তারা। রাতের নীরবতা যেন চারপাশটাকে আঁকড়ে ধরেছে। সবকিছু শুনশান, কোনো শব্দ নেই। অতি দূর থেকে মাঝে মাঝে একটা দুইটা কুকুরের ডাক ভেসে আসছে। ছাদের এক কোনায় গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে মহুয়া। শীতে থরথর করে কাঁপছে সে, তবুও যেন পণ করেছে আজ নিচে যাবে না। আদনানের প্রতি তার প্রচুর অভিমান। এই অভিমানের দেয়াল যতক্ষণ না ভাঙবে ততক্ষণ সে আদনানের সাথে কোনো কথা বলবে না, তার কোনো কথাও শুনবে না। চোখ দিয়ে অভিমানের অশ্রু গড়িয়ে পড়ছে তার। আদনান এতক্ষণ মহুয়াকে সব জায়গায় খুঁজেছিল। শেষে উপায় না পেয়ে ছাদে এসে দেখলো মহুয়া শীতে কাঁপছে। স্বস্তির নিঃশ্বাস ফেললো আদনান। মহুয়াকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গেছিল। মেয়েটা যদি রাগ করে বাহিরে বের হয়ে যেত। মহুয়াকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো আদনান। হুট করে কারো স্পর্শ পেয়ে ভয় পেয়ে গেল মহুয়া। আদনানের গভীর নিঃশ্বাস তার কান সংলগ্ন জায়গায় পড়তেই বুঝলো এটা আদনান। অভিমানে আবারও চোখ ভারী হয়ে উঠল তার। জোরাজুরি করে নিজেকে ছাড়াতে চাইলে আদনান তাকে চেপে ধরে ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। থমকে গেল মহুয়া, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু আদনানের দেওয়া একের পর এক স্পর্শগুলোর বদলে নিজেকে সামলানো তো বহু দূর আরো বেসামাল হয়ে উঠল। হাল ছেড়ে দিয়ে নিজের শরীরের ভার আদনানের উপরে ছেড়ে দিল। আদনান মৃদু হেসে মহুয়াকে আগলে নিল। মহুয়া এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। আদনান ধীর স্বরে বলল, এত অভিমান কেন আপনার মহারানী? মহুয়া উত্তর দিল না। চোখ থেকে এক ফোঁটা পানি খসে পড়ল। আদনান আবারও বলল, বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে এত অভিমান ভালো না রানী। মহুয়া মলিন হাসলো, তারপর ভারী গলায় বলল, আমায় আপনার বোঝা মনে হয় না রাজা সাহেব? আমার প্রতি বিরক্তি আসে না? আদনান মহুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, নবাব নন্দিনীর প্রতি কারো বিরক্তি আসতে পারে? তাকে কি কারো বোঝা মনে হতে পারে? আপনি তো আমার নবাব নন্দিনী। আপনার প্রতি আমার বিরক্ত কোনো দিনই আসবে না মহু, কোনো দিনও না। মহুয়া মুখে সুখের হাসি ফুটে উঠল। কোনো মতে বলল, আমার ডিজওয়ার্ডের কথা কেন লুকালেন আমার থেকে? আদনানের মুখ থেকে হাসি উপে গেল। ভয়ার্ত গলায় বলল, তুমি সব জেনে গেছো? মহুয়া স্লান হেসে বলল, আজই জানলাম। আদনান কোনো কথা বলল না, চুপচাপ মহুয়াকে জড়িয়ে ধরে বসে থাকলো। শিরশিরে বাতাসে মহুয়া হালকা কেঁপে কেঁপে উঠল। আদনান ধীর স্বরে বলল, আপনার এটা কোনো সমস্যাই না মহুয়া। এই তো ওষুধ কন্টিনিউ করলে আপনি ঠিক হয়ে যাবেন, এটা সাময়িক। এই সাধারণ একটা সমস্যার জন্য আমি আপনাকে ছেড়ে দেব তা ভাবলেন কিভাবে? দাম্পত্য জীবনে নানান চড়াই উতরাই আসবেই। আমাদের হাতে হাত রেখে সে চড়াই উতরাই পার করতে হবে।
যত কিছুই হয়ে যাক না কেন, দিন শেষে আমার পাশে আমি আপনাকেই চাই। সময় অসময়ে সুখ দুঃখে সবকিছুতেই আমি আপনাকেই চাই। আপনাকে দেখার তৃষ্ণা, আপনাকে ভালোবাসার তৃষ্ণা আমার কখনোই মিটবে না মহুরানী। আপনি আমার প্রথম প্রেমানুভূতি, আমার মাধবীলতা, আমার প্রণয়িনী। আপনার প্রতি বিরক্তি আসা তো দুঃসাধ্য। মহুয়া তৃপ্তির হাসি নিয়ে চোখ বুজলো। মনে মনে বলল, আপনিও আমার প্রথম প্রেমানুভূতি আদনান সাহেব। আপনাকেও আমি আপনার মতো করেই ভালোবাসি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধু।